আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা একত্রিত হয়েছি আমাদের এই প্লে লিস্টের সেকেন্ড ক্লাস, অর্থাৎ আমরা এই প্লে লিস্টে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের ইংরেজি কোয়েশ্চেন সলভ করছি। আজকে আমরা সলভ করবো 14-15 সেশনের যে ইংরেজি কোয়েশ্চেন ছিল। এইটা আমি আগেও বলেছি, কোয়েশ্চেন সলভ করা কেন ইম্পর্টেন্ট, কারণ তুমি এ দ্বারা বুঝতে পারো কি টাইপের কোয়েশ্চেন ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে আসে এবং সেম ঘটনার কোয়েশ্চেন যদি হয় তুমি সেটা কিভাবে উত্তর করবে বা কিভাবে একটু ছোট ট্রিক খাটিয়ে তুমি উত্তর দিতে পারবে। ওকে, আমরা খ ইউনিটের 14-15 সেশনের ইংলিশ কোয়েশ্চেনটা দেখে ফেলি খুব দ্রুত। তোমরা দেখতে পাচ্ছ ক্যাপশনে লেখা আছে খ ইউনিট ঢাকা ইউনিভার্সিটি 14-15 ইংলিশ কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা অনেক আগের। কিছু কিছু কোয়েশ্চেন আসবে যেগুলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই, তৎকালীন ফার্স্ট পেপার বইটা থেকে থাকবে। এইগুলো নিয়ে প্যানিক খাওয়ার কোনো দরকার নেই। বই চেঞ্জ হয়েছে, সিলেবাস চেঞ্জ হয়েছে, সো এটা নিয়ে ঝামেলা পড়বা না। গ্রামাটিক্যাল দিক এবং ভোকাবুলারির দিকটা বেশি খেয়াল করো, এটা কিন্তু কম বেশি সেম আছে। ওকে, এবার আমরা দেখি টু ক্যাচ অফ গার্ড। দেখেন এখানে একটা ফ্রেজ থেকে কোয়েশ্চেন আছে, ইডিয়ামস ফ্রেজ যে টপিকটা আছে এটা থেকে কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন আসছে। ওকে ওকে, এটা বোঝার জন্য টু ক্যাচ অফ গার্ড, কাউকে অফ গার্ড ক্যাচ করা, অফ গার্ড ক্যাচ করা, ঠিক আছে। এর আগে তোমাকে দুইটা অর্থ বুঝতে হবে। একটা হলো অন গার্ড। অন গার্ড শব্দটার অর্থ কি? অন গার্ড মানে সতর্ক। আমি তাহলে বললাম যে তোমাকে সতর্ক থেকো, আমি তোমাকে বলবো যে স্টে অন গার্ড, ঠিক আছে। মানে গার্ড মানে সতর্ক থাকা, অন গার্ড থাকা মানে সতর্ক থাকা। তাহলে অফ গার্ড থাকা মানে কি হচ্ছে? অসতর্ক থাকা, কেয়ারলেস থাকা, একদম কি ক্যাজুয়াল থাকা। এই যে ব্যাপারগুলো দেখো, কাউকে ক্যাজুয়াল থাকা অবস্থায় ধরা অথবা কাউকে কেয়ারলেস অবস্থায় পাওয়া, এটাই কিন্তু টু ক্যাচ সামওয়ান অফ গার্ড। সো নেগলেক্ট ডিউটি এটার সাথে যায় না, সাবস্টিটিউট গার্ড, গার্ডের সাথে কোনো সম্পর্ক নাই এটা। টু গেট সামওয়ান ওয়েন শি অর হি ইজ কেয়ারলেস, এইটাই হবে উত্তর। দেখো টু বি অন গার্ড এটা কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর না। সো সি নাম্বার হবে এখানে সঠিক উত্তর। খুবই ইজি এবং কমন একটা ইডিয়ম ফ্রেজ এটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো ড্যাশ ইজ কনভিনসিং আর্গুমেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। কনভিনসিং শব্দটার অর্থ জানি যে খুবই, ধরো আমি খুবই অ্যাকসেপ্টেবল ওয়েতে তোমাকে কিছু প্রেজেন্ট করছি। ধরো তুমি কিছু একটা মানতে চাচ্ছ না, আমি তোমাকে রাজি করাচ্ছি, এটা হলো কনভিন্স করা, ঠিক আছে। তার আর্গুমেন্টটা কেমন ছিল? অনেক কনভিনসিং ছিল। ওকে, কনভিনসিং আর্গুমেন্ট একটু খেয়াল করতে হবে। তার আর্গুমেন্ট কনভিনসিং ছিল, তবু প্রজেক্টটা যে দেখতে পাচ্ছে প্রজেক্টটা অ্যাপ্রুভ হয় নাই। মানে এখানে বোঝাচ্ছে যে আর্গুমেন্টটা কনভিনসিং থাকা সত্ত্বেও প্রজেক্টটা অ্যাপ্রুভ হয় নাই। যখন আমরা সত্ত্বেও, এটা হওয়া সত্ত্বেও সে কি বলে, গরিব হওয়া সত্ত্বেও সে কি, সে অনেস্ট, এই ব্যাপারগুলো ইউজ করি আমরা। ইনস্পাইট বা ডেসপাইট ইউজ করি, ঠিক আছে। এবং ইনস্পাইট ডেসপাইট এগুলো কিন্তু কোনো ক্লজ হিসেবে বাক্য গঠন করে না, এগুলো ফ্রেজ হিসেবে বাক্য গঠন করে, এটা মনে রাখবা, ঠিক আছে। ফ্রেজ হিসেবে, কারণ ইনস্পাইট এবং ডেসপাইটের ব্যবহার আমরা মূলত ইংলিশ গ্রামারে শিখি সিম্পল সেন্টেন্স শিখতে গিয়ে। এখানেও ঠিক একই রকম। এখানে দেখো ড্যাশ হিজ কনভিন্সিং আর্গুমেন্ট, এখানে অল দো যদি তুমি দিতা, অল দো এর পরে অবশ্যই সাবজেক্ট বসে এবং একটা ক্লজ হয়, ফাইনাইট ভার্ব বা যে কোনো রকম ডিপেন্ডেন্ট হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বাট মূলত মোস্টলি ডিপেন্ডেন্ট হয়, বাট এরপরে কিন্তু সাবজেক্ট থাকবে। তারপরে আচ্ছা, ডেসপাইটের কথা তো আমি অলরেডি বলে দিচ্ছি, এখানে তুমি বুঝতে পারছো ডেসপাইট উত্তর হবে। অন্যগুলো কেন হবে না এগুলো দেখো। হাউএভার, হাউএভারও কিন্তু একটা কানেক্টর হিসেবে কাজ করছে এবং এরপরেও একটা সাবজেক্ট থাকার কথা। তারপরে দেখো ইনস্পাইট, দেখো ইনস্পাইট তুমি যদি অফ না দাও, ঠিক আছে, ইনস্পাইটের সাথে সবসময় দেখবে তুমি ইউজটা হয় এভাবে, ইনস্পাইট অফ হিজ, ঠিক আছে, ইনস্পাইট অফ হিজ কনভিনসিং আর্গুমেন্ট, এটা যদি থাকতো তাহলে এটা উত্তর হতে পারতো। বাট যেখানে শুধু ডেসপাইট আছে, তোমাকে মনে রাখতে হবে যে এখানে উত্তরটা শুধুমাত্র একটা অপশনই সাস্টেইন করতে পারতেছে। এটা হলো ডেসপাইট হিজ কনভিনসিং আর্গুমেন্ট দ্য প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। ওকে, ভোকাবুলারি আইটেম প্রিপোজিশন এই টাইপ কিন্তু কানেক্টর ইউজ, মডিফায়ার ইউজ সবসময় শুধুমাত্র এইচএসসি তে যে প্রয়োজন এরকম না, এটা কিন্তু যে কোনো জায়গায় অ্যাডমিশন, বিশেষ করে খ ইউনিটের অ্যাডমিশনে আসে। তারপরে দেখো হি ওয়ান্টেড নোবডি ড্যাশ টু নো ড্যাশ দ্য ট্রেজার ওয়াজ হিডেন, এখানে একটু কারেকশন করতে হবে, হিডেন, ঠিক আছে। হিডেন মানে গোপন বা লুকানো অবস্থায় ছিল। সে, দেখো তুমি যদি অ্যান্সার গুলো দেখো তাহলে অর্থটা বুঝতে পারো কি বোঝাতে চাইছে। হি ওয়ান্টেড নোবডি এক্সেপ্ট হিম টু নো হোয়াট
দ্য ট্রেজার ওয়াজ হিডেন। প্রথমত দেখো এক্সেপ্ট হিম যদি তুমি এখানে বসাও, হি ওয়ান্টেড নোবডি এক্সেপ্ট হিম, এইটা হয়, ঠিক আছে, হি ওয়ান্টেড নোবডি এক্সেপ্ট হিম টু নো। বাট তুমি যদি এখানে ওয়ার্ড বসাও তাহলে কি এটা মেলে? ওয়ার্ড দ্য ট্রেজার ওয়াজ হিডেন, ট্রেজার হিডেন থাকে কোনো জায়গায়, এবং কোনো জায়গা প্রকাশ করতে আমরা কোন WH ওয়ার্ড ইউজ করি? আমরা এইটা কোনোভাবে লিখতে পারবো না, আমরা ওয়্যার লিখতে পারি সর্বোচ্চ, ঠিক আছে, মানে এইটাই লিখতে হবে, ইভেন ওয়্যারই লিখতে হবে। সো এটা প্রথম এ নাম্বার অ্যান্সার কি মিলল না। 2 নাম্বার দেখো এলস, হি ওয়ান্টেড নোবডি এলস টু নো হুইচ দ্য ট্রেজার ওয়াজ হিডেন, সেম হবে না, হুইচ দ্য ট্রেজার ওয়াজ হিডেন হবে না, শুধুমাত্র একটাই হবে। তুমি বুঝতে পারছো অলরেডি। তুমি কিভাবে উত্তর করতে পারো আরেকটা বলি। ধরো তুমি বুঝতেছো এখানে ওয়্যার হবে, এখানে রিলেটিভ প্রোনাউন কি বসবে? ওয়্যার বসবে। সো এখানে নিঃসন্দেহে তুমি একটা কাজ করবা, সেটা হইলো ওয়্যার যেটাতে আছে যদি একটাতে থাকে একটাতেই আছে, এটাই হবে উত্তর আনডাউটেডলি। হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ, ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ টু নো ওয়্যার দ্য ট্রেজার ওয়াজ হিডেন, নিঃসন্দেহে, ঠিক আছে, হিডেনটা কারেক্ট করে দেই। তো এটা অ্যান্সার হবে 3 নাম্বার। এইটা দেখেই তুমি অ্যান্সারটা জেনে ফেলতে পারবা। প্রথমটা দেখে যদি কনফিউজ হয়, ওয়্যার যেটাতে আছে ওইটা অ্যান্সার। The universities have opened recently, এখানে ট্যাগ কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন আসছে বোঝা যাচ্ছে, ঠিক আছে। ট্যাগ কোয়েশ্চেন খুব কমন একটা টপিক, ট্যাগ কোয়েশ্চেন আমাদের সবার পারা উচিত। দ্য ইউনিভার্সিটিস, এখানে এটা প্লুরাল, ঠিক আছে, এটা প্লুরাল, এবং এটা ওপেন রিসেন্টলি, এরপরে হ্যাভ ভার্ব আছে, ঠিক আছে, প্লুরাল জন্যই কিন্তু হ্যাভ ভার্ব আছে, নাহলে কিন্তু হ্যাজ হতো, ঠিক আছে। এবং এখানে এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্য আছে, এই যে এই বাক্যটা দেখতে পাচ্ছ এটা অ্যাফার্মেটিভে আছে। ওকে, ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি অ্যাফার্মেটিভ বাক্য দেয়া থাকে, তুমি জানো যে ট্যাগটা কি হয়? নেগেটিভ হয়, তাই না? আমি কাজটা করি নাই কি? এরকম ইউনিভার্সিটিজ রিসেন্টলি, বিশ্ববিদ্যালয়গুলো সাম্প্রতিক কালে খুলেছে, ঠিক আছে, রিসেন্টলি খুলেছে, খুলে নাই কি? এরকম, ঠিক আছে। দ্য ইউনিভার্সিটিজ হ্যাভ ওপেন রিসেন্টলি, হ্যাভেন্ট দে, কারণ প্লুরাল ছিল এজন্য দে, ঠিক আছে। তো এখানে তুমি বুঝতে পারছো অ্যান্সার না থাকলে তুমি বলতে পারা উচিত ছিল হ্যাভেন্ট দে, ঠিক আছে। হ্যাভেন্ট দে, এটা কয় নম্বরে আছে? 2 নম্বরে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো দ্য ওয়ার্ড ফেব্রিকেট, ফেব্রিকেট অর্থ কয়েকটা ব্যাপার আছে দেখো, বাট মেইনলি ফেব্রিকেট ওয়ার্ডটা ইউজ হয় কোনো কিছুকে ধরো মিথ্যা ছল সাজানো, ঠিক আছে। ধরো কোনো একটা ব্যাপারকে আমি এমন ভাবে প্রেজেন্ট করলাম, মানে মিথ্যা বললাম অনেকটা, ধরো কোনো ব্যাপারটাকে একটু ডিস্ট্রাক্টেড ভাবে প্রেজেন্ট করলাম, যেটা আসলে না, ঠিক আছে। ধরো কোনো কিছু, এক্সাক্ট বাংলা ওয়ার্ডটা আমি আসলে পাইতেছি না, বাট কোনো কিছু মানে মিথ্যা ভাবে প্রেজেন্ট করা, এটা হলো ফ্যাব্রিকেট করা, ঠিক আছে। কথার মধ্যে একটু মারপ্যাচ দিয়ে ফ্যাব্রিকেট করা যায়, অনেকে মানে এরকম করতে পারে। ওকে, দেখেন ফ্যাব্রিকেটের সাথে কোন ওয়ার্ডটা যায়? ম্যানুফ্যাকচার, ঠিক আছে, এটাতে পরে আসি। বি নাম্বার দেখেন রিফ্রেশ, রিফ্রেশের সাথে ফ্যাব্রিকেটের কোনো কানেকশন আছে? অবশ্যই নাই। তো ডেমোলিশ মানে ধ্বংস করে দেওয়া, বাট ফ্যাব্রিকেট মানে কি? কোনো কিছু কথার জাল বুনে বুনে মিথ্যা বানা, ঠিক আছে। সো এটাও হবে না। অ্যারেঞ্জও অ্যাকচুয়ালি হয় না, অ্যারেঞ্জ মানে কোনো কিছু অর্ডারে সাজানো, ঠিক আছে, কোনো কিছু ঠিক করা, এটাও তো কোনোভাবেই উত্তর হওয়ার মতো না। সো এখানে কিন্তু তুমি বুঝতে পারছো যে এখানে অ্যান্সার কি হবে। দেখেন ম্যানুফ্যাকচার মানে কিন্তু আমরা জানি যে কোনো কিছু ধরো একটা কার ম্যানুফ্যাকচার করা হয়, কিভাবে করা হয়? বিভিন্ন পার্ট একসাথে সাজায়, তাই না? ফ্যাব্রিকেটও অনেকটা এরকম, যে কোনো ছল বোনা বা মিথ্যা বোনা, মানে ধরো ঘটনাটাকে এমন ভাবে সাজাইলাম যে মিথ্যাটাই সত্যি হিসেবে মানে প্রুভ হবে, এরকম, ঠিক আছে। এইটা কিন্তু ম্যানুফ্যাকচারের সাথেই যায়, একটু ডিপলি চিন্তা করতে হবে, তোমাকে চিন্তা ভাবনাও কিন্তু একটা গ্রোথ আছে, এটা গ্রো করতে হবে। ওকে, several new diseases dash in the recent years, several new diseases, দেখো several new diseases, প্রথমত এখানে একটা কোয়ান্টিফায়ার আছে, ঠিক আছে, এটা কি কোয়ান্টিফায়ার, এবং এই কোয়ান্টিফায়ারের পরে একটা প্লুরাল সাবজেক্ট আছে, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে।
তুমি বুঝতে পারছো যে এরপরের ভার্বটা কি, একটা প্লুরাল ভার্ব হবে, তাই না? সাবজেক্ট ভার্ব, বেসিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে গ্রোন আপ, ডিজিজের সাথে আসলে গ্রো আপ জিনিসটা যায় না, ঠিক আছে? তো এটাকে না। তারপরে হ্যাভ ডিসকভার্ড, ডিজিজ সাথে ডিসকভার্ড, এটা ঠিক ডিসকভার হতে পারে, বাট তোমাকে বেস্ট অ্যান্সার কিন্তু চুজ করতে হবে। এটাই সামহাউ ওকে, ঠিক আছে? ভার্বের দিকটা ওকে গ্রামাটিক্যালি, বাট এমনিতেও ওকে। হ্যাভ কাম আপ, যখন এটা আসে, দিস বিকাম বিকামস দ্য বেস্ট অ্যান্সার, ঠিক আছে? দিস ওয়ান অ্যান্সার সি বিকামস দ্য বেস্ট অ্যান্সার। কারণ কি, কাম আপ মানে হলো ধরো একদম প্রকাশিত হওয়া বা মানুষের সামনে আসা, এগুলো ধরো ছিল বাট সামনে আসে নাই, এই জিনিসগুলো সামনে আসছে, ঠিক আছে? তো এটা বেস্ট অ্যান্সার হিসেবে কিন্তু এইটা এস্টাবলিশ হচ্ছে, ঠিক আছে? আর হ্যাভ ফাউন্ড, এগুলো আসলে খুবই অড ইংলিশ বা এগুলো খুবই কথ্য ইংলিশ ভাষা, ঠিক আছে? গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট, এগুলো একদম ফুললি বলা যায় না। তার বাংলাও তো প্রমিত, উপস্থাপিকা বা উপস্থাপক কোনো প্রোগ্রামে যেভাবে কথা বলে, আমরা কিন্তু কথ্য ভাষায় এভাবে কথা বলি না। বাট কেউ যখন বাংলা শিখবে অন্য ভাষাভাষী, তাকে কিন্তু সেই উপস্থাপক উপস্থাপিকার শুদ্ধ বাংলা ভাষাটা শিখতে হয়। আমি যে তোমার সাথে নর্মালে ধরো অ্যাঙ্কা কথা বলবো, এই টাইপ কিন্তু তারা শেখে না, ঠিক আছে? যদি আমার ভাষা, আমার নিজের লোকাল ভাষা কিন্তু এরকম না, আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম, শুনছি। আমি পাবনার মানুষ, তো আমার ভাষা একটু পাবনার ওই অঞ্চলের মতো হতে পারে। হামিদুর রহমান, আমরা জানি হামিদুর রহমান শহীদ মিনারের স্থপতি, ঠিক আছে? ডিজাইনার, আর্কিটেক্ট। হামিদুর রহমান ড্যাশ টু মেক দ্য ড্যাশ অফ দ্য শহীদ মিনার। হামিদুর রহমান ড্যাশ টু মেক দ্য ড্যাশ অফ শহীদ মিনার। দেখো, হামিদুর রহমান হ্যাড রেসপন্সিবিলিটি, হ্যাঁ রেসপন্সিবিলিটি ছিল টু মেক দ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশন অ্যাকচুয়ালি না, ফাউন্ডেশন মানে হলো যে প্রথম যে ভিত, এটা স্থাপন করা। হামিদুর রহমান তো এই কাজটা করে নাই, উনি ডিজাইনার, উনি ডিজাইন করছে। তো এ নাম্বার কিন্তু অ্যান্সার হবে না। তারপরে দেখেন, হামিদুর রহমান ওয়াজ আস্কড টু মেক দ্য সিলেকশন অফ দ্য শহীদ মিনার। শহীদ মিনারের সাথে কি সিলেকশন ওয়ার্ডটা যায়? যায় না তো, ঠিক আছে? এটাও কিন্তু বেকাপ্পা লাগছে। তারপরে দেখো, হামিদুর রহমান হ্যাড টু মেক দ্য কনস্ট্রাকশন অফ দ্য শহীদ মিনার। আচ্ছা, তুমি যদি বেসিক ভাবে না জানো আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য কি, তাহলে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে এখানে। আর্কিটেক্ট ডিজাইন করে, ঠিক আছে? আর সিভিল ইঞ্জিনিয়ার কি কনস্ট্রাকশনের দায়িত্ব থাকে। তো হামিদুর রহমান কনস্ট্রাকশনের দায়িত্বে ছিলেন না, তিনি ডিজাইন করেছেন, ঠিক আছে? আর হামিদুর রহমান নিজে কিন্তু বলে নাই বা নিজে অ্যাসাইন হয় নাই, অ্যাসাইন করে নাই কাউকে, উনি অ্যাসাইন্ড হয়েছে। সো ব্যাপারটা কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে, হামিদুর রহমান সাবজেক্টটা প্যাসিভ হয়ে যাচ্ছে। এবং ডি নাম্বারে তুমি দেখতে পাচ্ছ, যে ডি নাম্বারটা দেখতে পাচ্ছ, হামিদুর রহমান ওয়াজ অ্যাসাইন্ড টু মেক দ্য ডিজাইনস অফ শহীদ মিনার, ঠিক আছে? তো ডি, বি হবে না, এ হবে না, সি হবে না, ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখেন, কন্ট্রোল ড্যাশ সাবা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি, আদেশ, নিষেধ, উপদেশ। যে এই কাজটা করো, নিজে করো। ধরো আমি বললাম যে এই কাজটা নিজে করো, তখন কিভাবে বলবা? যে ডু ইট ইউ, নাকি ডু ইট ইয়োর সেলফ? অবশ্যই আমরা বলবো ডু ইট ইয়োর সেলফ, তাই না? আমি তখন বললো ধরো নিজে করো, আমি তখন বললাম যে ধরো নিজেকে কন্ট্রোল করো, তখন কিভাবে? কন্ট্রোল ইয়োর সেলফ। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন নিজেকে উদ্দেশ্যে এভাবে অর্থ বোঝায়, তখন সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্সে, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এই স্লাইডটা কিন্তু কমেন্টে ইনশাল্লাহ তোমরা কমেন্ট করো, কমেন্টে পেয়ে যাবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকে, সেন্টেন্সে নিজ অর্থে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? yourself, myself, themselves, ourself, himself, herself, এগুলো সব। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে দেখেন, রহিম ইজ ওয়ান ড্যাশ সুপারস্টিশিয়াস পিপল আই নো। এই শব্দটার অর্থ হলো কুসংস্কারাচ্ছন্ন। কুসংস্কার মানে তো নিশ্চয়ই বুঝি, বিভিন্ন টাইপের মানে একদম ইরেশনাল বিশ্বাস, বিলিফ, এগুলো হলো কুসংস্কার।
এগুলোতে যারা বিশ্বাস করে তাদেরকে আমরা বলি কুসংস্কারাচ্ছন্ন। রহিম ইজ ওয়ান, ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভ ডিগ্রি যখন পড়বো আমরা ওয়ান অফ দা, ঠিক আছে, ওয়ান অফ দা, ধরো আমি বললাম যে ওয়ান অফ দা কাইন্ডেস্ট বয়েস, ঠিক আছে, এই 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 ব্যাপারটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি। দেখো ওয়ান অফ দা, এটা আমরা বিভিন্ন অ্যাডজেক্টিভের ডিগ্রির আগে ইউজ করি, ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আছে, ওয়ান অফ দা এরপরে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, এটা মনে রাখবা। ওয়ান অফ দা এর পরে কি হয়, সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়। এখানে দেখো ওয়ান অফ দ্য কাইন্ডেস্ট বয়েজ, ঠিক আছে, এবং এরপরে যে নাউনটা থাকে এটা কিন্তু প্লুরাল হয়। দেখো এটা কিন্তু একদম সেই টেমপ্লেটে মিলছে এই প্রশ্নটা। রহিম ইজ ওয়ান অফ দা থাকবে, ঠিক আছে, অবশ্যই অফ দা ধরে রাখো, অফ দা সুপারস্টিশিয়াস, বাট এটা তো সুপারলেটিভ ডিগ্রিতে নাই, তাই না? দেখো এখানে যেটা আছে পিপল, এটাও কিন্তু প্লুরাল, বাকি সব মিলছে, ঠিক আছে, ডিগ্রির ওই নিয়মটাই সেম। ওয়ান অফ দা সুপারলেটিভ ডিগ্রি, এখানে সুপারলেটিভ ডিগ্রি করার জন্য যেহেতু একাধিক সিলাবল আছে, আমরা জানি একাধিক সিলাবল যদি থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করি, মোর এবং মোস্ট ডে, কম্পারেটিভ ডিগ্রি হলে মোর ওই ডিগ্রি আর সুপারলেটিভ হলে মোস্ট ওই ডিগ্রি। দেখো সুপারস্টিশিয়াস, মোর সুপারস্টিশিয়াস, মোস্ট সুপারস্টিশিয়াস, এবার তাহলে কি হবে, ওয়ান অফ দা মোস্ট সুপারস্টিশিয়াস, এটা অ্যান্সার ডি, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ পেয়ার অফ সক্স টু স্মল ফর ইউ। আচ্ছা একটা জিনিস মনে রাখো, তুমি যখন জোড়া, ডজন ইত্যাদি বলো ওইটা কিন্তু আর প্লুরাল থাকে না, ঠিক আছে, 12টা যখন বলবা বা 2টা যখন বলবা ওইটা প্লুরাল, বাট তুমি যখন 1 ডজন বলে ফেললে, ডজন বললে তো, তাই না, ডজন কিন্তু আর ইয়া থাকে না, ডজন কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে। এই যে পেয়ার, পেয়ার কয়টা, এটা সিঙ্গুলার, এবং আচ্ছা এখানে আরেকটা ড্যাশ আছে এইখানে, ঠিক আছে, এই জায়গাটা একটা ড্যাশ আছে, এখানে 2টা অপশন দেখতে পাচ্ছ, ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ স্মল ফর মি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে অবশ্যই যেহেতু এই সাবজেক্টটা আমি বললাম এটা সিঙ্গুলার হবে, অবশ্যই দুই পাশেই সিঙ্গুলার, মানে এই পাশেও সিঙ্গুলার ডিটারমিনার বসবে, ও পাশেও সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে। ডিটারমিনার মধ্যে সিঙ্গুলার কোনটা দেখো তো, শুধুমাত্র এ এবং ডি অ্যান্সার হতে পারে, ঠিক আছে, বাকিগুলোতে প্লুরাল ডিটারমিনার, শুধু এই দুটো অ্যান্সার হবে না, এভাবে আমরা বুঝলাম। বাট এ হবে নাকি বি হবে, দেখো তুমি যদি দিস বলো তাহলে কিন্তু ভার্বে আবার আর লিখতে পারবা না, তাই না, তো এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ না, এইটা সামঞ্জস্যপূর্ণ, দিস পেয়ার অফ সক্স, এখানে দিস আর এখানে ইজ, ওকে, ক্লিয়ার এভরিওয়ান? ওকে, এই কোশ্চেনটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, যেটা একদম ভোক্যাব বেসড কোশ্চেন, একদম টোটালি ভোক্যাব বেসড কোশ্চেন, ঠিক আছে। আমরা ইডিয়ামস এন্ড ফ্রেজ পড়ি, ঠিক আছে, ইডিয়ামস এন্ড ফ্রেজে দেখো এখানে বলছে যে অল মাই এফোর্টস টু ব্রিং অ্যাবাউট এ কম্প্রোমাইজ, মানে আমি কম্প্রোমাইজ আনতে চেয়েছিলাম, আমার সকল এফোর্ট কম্প্রোমাইজ আনার জন্য আমার সকল এফোর্ট কি হয়েছে, এন্ডেড ড্যাশ স্মোক, এখানে একটাই উত্তর হওয়া সম্ভব যেটা আমরা আজীবন ইডিয়ামস এন্ড ফ্রেজে পড়ি, এন্ড, আচ্ছা এন্ডেড লিখলাম, এন্ড ইন স্মোক, ঠিক আছে, বেসিক ফর্মটা হবে এন্ড ইন স্মোক, মানে নিঃশেষ হয়ে যাওয়া, ঠিক আছে, নিঃশেষ হয়ে যাওয়া, হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া, নিঃশেষ হয়ে যাওয়া বা ব্যর্থ হওয়া অর্থে আমরা ইউজ করি এন্ড ইন স্মোক। সো এন্ড এর পরে ইন, এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো এইটা ভুল করার তোমাদের আর কোনো অপশন নাই, এখানে ইন আছে শুধুমাত্র এই যে বি নাম্বারে, বি নাম্বারটা উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখেন নেক্সট কোয়েশ্চেন, ওয়েন ড্যাশ পেনিসিলিন,
এখানে কি টাইপের কোশ্চেন করেছে আগে দেখি। ডিড ফ্লেমিং ইনভেন্ট, ফ্লেমিং ইনভেন্টস, ফ্লেমিং ইনভেন্টেড, হ্যাজ ফ্লেমিং ইনভেন্টেড। এখানে ছাত্রছাত্রীদের দৃশ্য থেকে কল্পনা করলে এই কোশ্চেনটা এ সি এটা নিয়ে খুব কনফিউশন বেঁধে যাবে, ঠিক আছে। কিন্তু আমাদের জানতে হবে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যে ইংরেজিতে, এটার গঠনটা কেমন। মনে রাখবা WH ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো হয় এটা আমরা কিভাবে লিখি। WH ওয়ার্ড প্লাস ভার্ব, ভার্বের আগে লিখলাম যে অক্সিলারি, অক্সিলারি হলে ওটা, ঠিক আছে, প্লাস সাবজেক্ট, ঠিক আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওইটা বসবে, অন্য মেইন ভার্ব না, ঠিক আছে। তারপরে মেইন ভার্ব যদি অক্সিলারি থাকে, কারণ অক্সিলারি ভার্ব কোথায় বসতেছে যদি থাকে, সে তো WH কোশ্চেনের পরে যাচ্ছে। এটা কিভাবে আমি বলি, ধরো আমি বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, ছোটবেলা থেকে পড়তেছি। এখানে ভার্ব একটাই, সেটা হলো ইজ, এই জন্য WH ওয়ার্ড আগে বসছে, ঠিক আছে। WH ওয়ার্ড তারপরে ইজ, ইজের এখানে কি বসছে দেখো তো, এটা ভার্ব বসছে, তাই না। আর ইয়োর নেম এখানে সাবজেক্ট, ঠিক আছে, ইয়োর নেম এখানে। তারপরে এখন কিছু ব্যাপার আছে, এখন যদি তুমি পাস্টে লিখতে যাও তখন কিছু টেন্সগত ব্যাপার আছে, সেটা লিখতে হবে। দেখো ধরো আমি বললাম যে হোয়াট, আচ্ছা প্রথমে অ্যাফার্মেটিভটা লিখে দিই, তার বুঝতে সুবিধা হবে। আই প্লেড ফুটবল, এটা একটা পাস্ট ইনডেফিনিটের বাক্য, তাই না। আই প্লেড ফুটবল, এইটাকে যদি আমি কোশ্চেন করতে চাই কিভাবে হবে, তুমি এখানে কোশ্চেন করবো, ঠিক আছে। আমি কি খেলছি, WH ওয়ার্ড, হোয়াট, এখানে ডু ভার্ব, এখানে একটা কাজ করা ছিল পাস্টে, বা এই টাইপ বাক্যকে যখন আমি কোশ্চেন করতে যাবো তখন ডু ভার্ব আনবো, যেহেতু পাস্ট তাই আমি ডিড আনবো। হোয়াট ডিড, এরপরে আই সাবজেক্ট, ঠিক আছে, আই এখানে, এরপরে এই মেইন ভার্ব আসবে, সেটা হলো এখানে প্লে। শুধু প্লে কেন হবে বলতো, কারণ ডিড এখানে তুমি অলরেডি ভার্বের টু বা পাস্ট ফর্ম লিখে ফেলছো, ঠিক আছে। অলরেডি পাস্ট ফর্ম যদি লিখে ফেলো তাহলে কিন্তু আর প্লে হিসেবে লিখবে না। একইভাবে এইটাও একই রকম ছিল, ওয়েন ডিড এরপরে কি আগে ডু ভার্ব, তাই না, ডু ভার্ব অক্সিলারি ভার্ব গুলো। ওয়েন ডিড ফ্লেমিং ইনভেন্ট পেনিসিলিন, এখানে কিন্তু ডিড ইনভেন্টেড হবে না, ঠিক আছে। ওয়েন ফ্লেমিং ইনভেন্টেড এটাও হবে না। WH ওয়ার্ডের পরে আগে অক্সিলারি ভার্ব বসাবা, সেটা ডু ভার্ব হোক, বি ভার্ব হোক, আর যাই হোক। তাহলে অ্যান্সার হবে ওয়েন ডিড ফ্লেমিং ইনভেন্ট পেনিসিলিন, নট দিস ওয়ান, এটার হবে না। ওকে, যদি এই স্লাইডটা লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আমি বারবার বলতেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে সবসময় দেওয়া থাকবে। দেখো, উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস ওয়্যার উই ড্যাশ ইন দ্য 60s। আচ্ছা, তোমাকে দুইটা জিনিস পড়াবো এখানে, সেটা হলো পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কিভাবে লিখি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাই তো। কিন্তু এখানে তোমাকে বাক্যটা বুঝতে হবে, অতীতকালে কোনো কাজ র্যান্ডমলি ঘটেছিল একবার দুইবার, অথবা একবার ঘটেছিল, এটাই তুমি বলতেছো যে আমি একবার পড়ে গেছিলাম ফুটবল খেলতে যাই, এটা তো প্রতিদিনের কাজ না, তাই না। প্রতিদিন পড়তে কি এমন না, ফুটবল খেলতে কি একদিন আমি পড়ে গিয়েছিলাম, এই জিনিসটা কিভাবে আমরা লিখবো। এবং ধরো আমি প্রতিদিন স্কুলে যাইতাম অতীতকালে, এই জিনিসটা আমি কিভাবে লিখবো, এটার ব্যাপার আছে, ঠিক আছে। ধরো বিচ্ছিন্ন ঘটনা যখন থাকবে অতীতে, বিচ্ছিন্ন ঘটনা, এটা মনে রাখো, বিচ্ছিন্ন ঘটনা মানে একটা কাজ ধরে একবার হয়েছিল যে ফুটবল খেলতে যা পড়ে গেছিলাম, ওইটা এইভাবে হয়, ঠিক আছে। সাবজেক্ট প্লাস V2 ডিরেক্ট বসাই দিবা।
আর যখন অভ্যাসগত একটা ব্যাপার, ঠিক আছে, অভ্যাসগত বা কন্টিনিউয়াস একটা ব্যাপার অতীতে, ঠিক আছে, কন্টিনিউয়াস একবার কনফিউজ হবা তুমি। ধরো বা প্রাত্যহিক একটা ব্যাপার, ঠিক আছে, প্রাত্যহিক এরকম ব্যাপারগুলো এভাবে হয়, সাবজেক্ট প্লাস ইউজড টু V1, ঠিক আছে, V1 হলো প্রেজেন্ট ফর্ম। টেন্স কিন্তু পাস্ট ইনডিফিনিটে থাকছে, আর তুমি আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি এই কাজটা করতাম, করতাম, করতাম এবং করেছিলাম, দুইটার মধ্যে ডিফারেন্স দেখো। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম। এটা অভ্যাসগত, ঠিক আছে। সো দেখো, উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস ওয়ার উই ড্যাশ ইন দ্য 1960s। 60-এর দশকে আমরা কোথায় থাকতাম এইটা দেখার জন্য আমরা রাজশাহী গিয়েছিলাম। থাকতাম এমন না কিন্তু বৃষ্টি হয়েছিল, আমি একদিন রাতে থেকেছিলাম ওই বাসায়, আমি কিন্তু 60-এর দশকে থাকতাম, এমন বোঝাচ্ছে। সো এখানে উত্তরটা আসলে কি হতে পারে বলো তো? উই ইউজড টু লিভ ইন দ্য 1960s। ডি নাম্বার অ্যান্সার, যে ডি নাম্বার অ্যান্সার দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেটা অ্যান্সার দেওয়া আছে এটাই একমাত্র সঠিক উত্তর হওয়ার মতো। আমার মনে হয় এটাই 14-15 সেশনের লাস্ট কোয়েশ্চেন, না লাস্ট কোয়েশ্চেন ছিল না, আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, বেশ ভালো। আমরা সলভ করে দেখি। while the man dash in the field suddenly a dog came and dash him। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে অতীতকালের কোনো ব্যাপার যখন বলা হচ্ছে এবং while আছে, মূলত while এর সাথে যে অংশটা থাকবে ওইটা কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে, টেন্স হবে। কিন্তু একটা ব্যাপার আছে, while এর পরে যদি সাবজেক্ট থাকে, ঠিক আছে, তাহলে ওইটা কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর আরেকটা জিনিস লিখে রাখো, সাবজেক্ট যদি না থাকে, সাবজেক্ট না থাকলে জাস্ট ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। সাবজেক্ট যদি থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স লিখবা। কন্টিনিউয়াস টেন্স বলতে এখানে দেখো সাবজেক্ট আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। while the man, the man এর সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি লিখে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? while the man was walking in the field suddenly a dog came and, এবং অপর অংশ আরেকটা যদি ক্লজ থাকে, আরেকটা অংশ ডিরেক্ট তুমি জাস্ট V2 বসাই দিবা, ঠিক আছে। এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব নিয়ম। V2 যদি বসাই দাও, এখানে বাইটের V2 কি? বিট। আর পাস্ট কন্টিনিউয়াস, এই যে ওয়ার্ক এর পাস্ট কন্টিনিউয়াস, এখানে ওয়ার্ক হবে, ভার্বটা ওয়ার্কিং লিখছি, এটা ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্কিং। a snake না dog beat him, ঠিক আছে, এই বিট বসবে এখানে। এইটার সাথে মেলে কোনটা দেখো তো? একমাত্র মনে হয় মিলবে সি নাম্বার, সি নাম্বার হবে উত্তর আপনাদের। তারপরে উই ড্যাশ টু ঢাকা ইন 1994 and the dash here since then। আচ্ছা, আমরা 1994 ঢাকা এসেছিলাম, এটা একটা অতীতের কালের বিচ্ছিন্ন ঘটনা যে আমরা আসছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু একবারই আসি, আমরা কিন্তু প্রতিদিন যাইতাম আসতাম না। তো ওই নিয়মে আমরা আবার চলে যাই, এখানে ডিরেক্ট তুমি V2 বসাই দাও, পাস্ট ইনডিফিনিট, উই কাম ভার্ব, তাহলে কেম, ঠিক আছে। পরের ভার্বটা হলো লিভ। এখন সেই তখন থেকে এখন পর্যন্ত আমি ঢাকায় বসবাস করছি, সেই তখন থেকে এখন পর্যন্ত, অতীতকাল থেকে এখনো পর্যন্ত কোনো কাজ যদি চলমান থাকে আমরা এইটাকে কি বলি বলেন তো? এটা কোন টেন্সে লিখি এই বাক্যটা? এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না, কিন্তু কেন বললাম বলেন তো? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি আমি বলি যে অতীতকাল থেকে এখনো পর্যন্ত চলছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নট কন্টিনিউয়াস। যদি শুধুমাত্র র্যান্ডমলি চলতেছে, ধর আমি এখন ক্লাস নিচ্ছি, এটা কন্টিনিউয়াস। বাট আমি যদি বলি যে আমি যুগ যুগ ধরে ক্লাস নিচ্ছি, তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে পারফেক্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠনটা তোমরা নিশ্চয়ই জানো। এখানে উই আছে, সাবজেক্টটা কি? উই। তাহলে উই হ্যাভ বিন লিভিং, এটা কোন অপশন আছে একটু দেখে নাও। দেখো, অপশন কিন্তু প্রয়োজনই হয় না। তুমি যদি চালাক ভাবে অ্যান্সার করতে পারো, তোমার কোনো অপশন লাগবে না। তুমি আগে অপশন বের করবা, তারপর দেখবা যে কই আছে। এই যে মিললো, মিললো। আমি কিন্তু তোমাকে ওই দিক থেকে পড়াই, আমি কিন্তু তোমাকে অপশনের দিকে আগে তাকাইতেই বলি না, ঠিক আছে, আনটিল প্রশ্নটা বোঝার জন্য তোমার অপশনে তাকাইতে হবে, ঠিক আছে।
ওকে, আমরা 14-15 সেশনের ইংরেজি কোয়েশ্চেন সলভ সমাপ্তিতে চলে আসছি সলভের। আশা করি তোমরা প্রতিটা কোয়েশ্চেন ভালো মতো বুঝতে পেরেছো। এভাবে কিন্তু আমরা বিগত যে 24-25 সেশন পর্যন্ত প্রতিটা ইংরেজি কোয়েশ্চেন আমরা সলভ করব। তো এটা নিয়ে কোনো প্যানিক খাওয়ার কোনো দরকার নাই। কোয়েশ্চেন যে কোনো সলভ করতে গিয়ে ঝামেলা হলে কোয়েশ্চেন ব্যাংকে বুঝছো না অ্যান্সার, শুধুমাত্র অ্যান্সার দেখে তো আসলে বোঝা যায় না এটার ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে হয়েছে। তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেক কাজে দেবে এইচএসসি 25-26 এন্ড সো অন, যারা ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় মিনিট প্রত্যাশী। আশা করি তোমরা নেক্সট ভিডিওগুলো দেখবে এবং স্লাইডটা বা কোয়েশ্চেনটা লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং টু আস। আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো হোক এবং সবাই অনেক সুস্থ ভালো থাকো।